নমস্কার। গুড আফটারনুন স্টুডেন্টস। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি সঞ্জয় ঠাকুর। আজকে আমি তোমাদের বিজ্ঞান বিষয়ে ক্লাস নেব। তো আজকে আমাদের টপিক কি? দেখো, বোর্ডে লেখা আছে বলের পরিমাপ ও একক। বলের পরিমাপ ও একক, মেজারমেন্ট অ্যান্ড ইউনিটস অফ ফোর্স। এটা হচ্ছে আজকে আমাদের বিজ্ঞান বিষয়ের টপিক। তো ক্লাস শুরু করার আগে তোমাদের বলি, যদি ক্লাস চলাকালীন তোমাদের কোনো রকম প্রশ্ন থাকে, কোনো যদি সমস্যা হয়, সেটা কিন্তু অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই কিন্তু চ্যাট বক্সে জানাবে। তো ক্লাস শুরু করার আগে আমরা একজন মহান ব্যক্তির ছবি দেখব। চলো দেখে নি। আশা করি তোমরা সবাই এই মহান ব্যক্তিকে চেনো। বলো তো, এনার নাম কি? দেখো এখানে লেখা আছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। দেখো তিনি কি বলেছেন। বলেছেন, বিদ্যা সহজ, শিক্ষা কঠিন, বিদ্যা আবরণে আর শিক্ষা আচরণে। এর অর্থ কি? দেখো, বিদ্যা সহজ, এখানে বিদ্যা বলতে বোঝানো হয়েছে বই পড়ে আমরা যে জ্ঞান লাভ করতে পারি তাকে। যেমন আমরা এখন কি পড়ছি? বিজ্ঞান পড়ছি, বিজ্ঞান বই পড়ি। সেই বইটা পড়ে আমরা কিন্তু অনেক কিছু শিখতে পারি, তাই তো? সেই যে শিখতে পারলাম, সেটাকেই রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন বিদ্যা। আর তিনি এটাও বলেছেন যে বিদ্যা কিন্তু সহজ। এরপর তিনি আরো বলছেন শিক্ষা কঠিন। তাহলে বিদ্যা জানলাম, এরপর শিক্ষা জিনিসটা কি? শিক্ষা হলো এই যে আমাদের ভিতরে যেসব সু অভ্যাস আছে, ভালো গুণ আছে, সেগুলোই হচ্ছে শিক্ষা। যেমন কি? সততা, নম্রতা, সহানুভূতি, এইগুলি। বড়দেরকে সম্মান করা, বড়দের কথা শোনা, তারপর শিক্ষক শিক্ষিকাদের কথা শোনা, তাদেরকে সম্মান করা, ঠিক আছে, সৎ পথে চলা, সত্য কথা বলা, এগুলোই হচ্ছে শিক্ষা। কবিগুরু বলেছেন শিক্ষা কঠিন, এই শিক্ষাই কিন্তু খুব কঠিন। তারপর তিনি বলছেন বিদ্যা আবরণে। অর্থাৎ বিদ্যা আবরণে বলতে তিনি কি বুঝিয়েছেন? যে এই যে আমরা বই পড়ছি, বই পড়ে সেটা মুখস্থ করছি, মুখস্থ করে আমরা পরীক্ষা দিচ্ছি, দেওয়ার পর কি আমরা ভালো রেজাল্ট করছি, এগুলো হচ্ছে বাহ্যিক পরিচয়। এটা কিন্তু মানুষ কয়েকদিন মনে রাখবে, খুব বেশি হলে 3 মাস বা 4 মাস, সারা জীবন মনে রাখবে না, তাই তো? এই কারণে এটা হচ্ছে একটা বাহ্যিক পরিচয়। কিন্তু যদি বলছেন যে শিক্ষা আচরণে, অর্থাৎ যদি আমরা আমাদের ভিতরে এই শিক্ষার যে গুণগুলো সেগুলো নিয়ে আসি, যেমন সততা, নম্রতা, সহানুভূতি, এই গুণগুলো যদি আমরা নিজেদের ভিতরে নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু বড়দেরকে যদি সম্মান করি, শিক্ষক শিক্ষিকাদের যদি কথা শুনি, তাদেরকে যদি সম্মান করি, তাহলে কিন্তু আমাদেরকে মানুষ সারা জীবন মনে রাখবে। ঠিক আছে, তাই তিনি বলেছেন বিদ্যা সহজ, শিক্ষা কঠিন, বিদ্যা আবরণে আর শিক্ষা আচরণে। তার মানে কি, বিদ্যা তো অবশ্যই দরকার, পড়ালেখা তো সবারই দরকার, সবার জন্যই দরকার, কিন্তু বিদ্যার আবরণে আমাদেরকে জড়িয়ে পড়লে হবে না, আমাদেরকে শিক্ষার আচরণে জড়াতে হবে। আমাদেরকে নিজেদের মধ্যে শিক্ষার আচরণ নিয়ে আসতে হবে। তাহলে এটা আমরা বুঝতে পারলাম। এরপর আমরা কি জানবো? এরপর আমরা আমাদের মেন টপিক যেটা, সেটাতে আসবো। আমাদের মেন টপিক কি? বলের পরিমাপ ও একক।
তাহলে বলো তো, বলের পরিমাপ ও একক জানতে গেলে আমাদেরকে আগে কি জানতে হবে? আগে আমাদেরকে জানতে হবে যে বল কাকে বলে, তাই তো? কি জানতে হবে? বল কাকে বলে। নিচে আমি ইংরেজিটাও লিখে দিচ্ছি। হোয়াট ইজ দ্য ফোর্স? বল কাকে বলে? তাহলে আমি বলছি, শোনো, বল কাকে বলে। বল হলো একটি বাহ্যিক শক্তি, বাহ্যিক মানে বাইরের একটা শক্তি, যা কোনো বস্তুর উপর প্রযুক্ত হয়ে তার অবস্থার পরিবর্তন করে। এটাকে যদি আরো সহজ ভাষায় বলি কি হবে? তাহলে বল হলো একটা শক্তি যা স্থির বস্তুকে গতিশীল করতে সাহায্য করে, অথবা গতিশীল বস্তুর গতি বা দিক পরিবর্তন করতে চেষ্টা করে। ঠিক আছে, এটা হচ্ছে বলের সংজ্ঞা। একটা উদাহরণ দিয়ে আমরা আরো ভালো করে বুঝে নেব। যেমন ধরো, এটা আমি মুছে দিই। এখানে আমি একটা স্প্রিং নিলাম। স্প্রিং তোমরা দেখেছো এরকম দেখতে হয়। স্প্রিং নিলাম। এই স্প্রিংটাকে যদি আমরা সংকুচিত করি, অর্থাৎ দুদিকে চাপ দিয়ে ছোট করি, এবং যদি প্রসারিত করি, অর্থাৎ দুদিকে টেনে যদি প্রসারিত করি, যদি লম্বা করি, তাহলে কিন্তু এই স্প্রিংটার ওপরে প্রসারিত করার জন্য, লম্বা করার জন্য, অথবা সেটাকে ছোট করার জন্য একটা শক্তি আমাদের এখানে ব্যয় করতে হচ্ছে। সেই শক্তিটাকে কি বলছে এখানে? বল। সেই শক্তিটাকে এখানে বলা হচ্ছে বল, বল প্রয়োগ করছি। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম যে বল কাকে বলে। এরপর বল ও গতি বিষয়ে বিজ্ঞানী আইজ্যাক নিউটন আমাদের তিনটে সূত্রের কথা কিন্তু বলেছিলেন। সপ্তম শ্রেণীতে তোমরা সেটা পড়েছো। চলো আর একবার সেটা আমরা মনে করে নিই। প্রথম সূত্রতে তিনি কি বলেছেন? দেখো, প্রথম সূত্রতে তিনি বলেছেন একটি বস্তুর উপর কোনো বল কাজ করছে কিনা তা বুঝতে বস্তুটির বেগ বদলাচ্ছে কিনা তা দেখতে হবে। বস্তুর বেগ না বদলালে বা বস্তুটি থেমে থাকলে বুঝতে হবে যে বস্তুটির উপর কোনো বল কাজ করছে না। ধরো, এখানে আমরা একটা ইট নিলাম। ইট, এটা একটা বস্তু। এই ইট নিলাম। ইটটাকে যদি আমি টাচ না করি, এই ইটটাকে যদি আমি না ধাক্কা দিই, তাহলে ইটটা কি এখান থেকে এখানে সরে যাবে? সরবে না। কারণ কি? কারণ আমি একে স্পর্শ করিনি। এই কারণে তাহলে এতে কি বুঝতে পারলাম? যে এখানে বল প্রয়োগ হয়নি। ঠিক আছে। আর এই ইটটাকে যদি আমি ধাক্কা দিয়ে এখান থেকে এতটা সরাই, তার মানে কি? এই ইটটা গতিশীল হলো, এই বস্তুটা গতিশীল হলো, অর্থাৎ এই জায়গা থেকে এই জায়গায় গেল। এটাই কিন্তু স্যার আইজ্যাক নিউটন তার প্রথম সূত্র বলছেন। যদি এই বস্তুটি এখান থেকে এতটা যায়, অর্থাৎ গতিশীল হয়, তবেই কিন্তু বুঝতে হবে যে বস্তুটির উপর বল প্রয়োগ করা হয়েছে। আর যদি গতিশীল না হয়, যেখানে আছে সেখানেই থেকে যায়, তাহলে বুঝতে হবে যে বস্তুটির উপর বল প্রয়োগ হয়নি। এরপর আমরা কি করব? দ্বিতীয় সূত্র জানবো। দ্বিতীয় সূত্র থেকে আমরা কি শিখেছি? যে কোনো বস্তুর উপর প্রয়োগ করা বল যত জোরালো হবে, প্রতি সেকেন্ডে ওই বস্তুর বেগের পরিবর্তন, মানে ত্বরণও তত বেশি হবে। বল যদি দ্বিগুণ হয়, ওই বলের জন্য উৎপন্ন ত্বরণও দ্বিগুণ হবে। ধরো, এই ইটটাকে যদি আমি একটু হালকা বল প্রয়োগ করি, হালকা করে ধাক্কা দিই, তাহলেও কিন্তু ইটটা এগোবে, বেশিটা যাবে না, বেশি গতিতে যাবে না। কিন্তু এই ইটটাকে যদি আমি একটু জোরে বল প্রয়োগ করি, অর্থাৎ জোরে ধাক্কা দিই, তাহলে কিন্তু বলটা অনেকটা, সরি, ইটটা অনেকটা দূরে যাবে এবং অনেক জোর গতিতে যাবে, অনেক স্পিডে যাবে। এটাই কিন্তু দ্বিতীয় সূত্রতে স্যার আইজ্যাক নিউটন বলছেন।
যে যত বেশি পরিমাণে বল প্রয়োগ হবে তার বেগ তত বেশি হবে। অর্থাৎ ত্বরণ, ত্বরণ বলতে হচ্ছে যে বস্তুর যে বেগ, ঠিক আছে, বস্তুর উপরে যে বল প্রয়োগের ফলে যে বেগ উৎপন্ন হয় সেটা কিন্তু কিন্তু ত্বরণ বোঝাচ্ছে, সেই ত্বরণ তত বেশি হবে। তাহলে 2 নম্বর আমরা সূত্র বুঝে গেলাম। 3 নম্বর সূত্র, 3 নম্বর সূত্র থেকে আমরা কি বুঝতে পারি, যখন একটি বস্তু অন্য আরেকটি বস্তুর উপর কোনো বল প্রয়োগ করে, তখন একই সঙ্গে দ্বিতীয় বস্তুটিও প্রথম বস্তুটির উপর উল্টো দিকে সমমানে বল প্রয়োগ করে। ঠিক আছে, এটা কিন্তু বুঝতে হবে মানে কি, যে ধরো এই ইটটাকেই আমরা যদি একটা দড়ি দিয়ে এইভাবে ঝুলিয়ে দিই, ঝুলিয়ে রাখি এইভাবে, তাহলে কি হবে, তাহলে এ কিন্তু স্থির থেকে যাবে। যতটা পরিমাণে এই ইটটা নিচের দিকে নামার চেষ্টার জন্য যতটা বল প্রয়োগ করবে এই দড়িটার উপরে, মানে যতটা পরিমাণে টানবে এই দড়িটাকে, ঠিক দড়িটাও ততটা পরিমাণ বল প্রয়োগ করে এই ইটটাকে ওপর দিকে ওঠানোর চেষ্টা করবে। এই ইটটা যতটা পরিমাণে নিচের দিকে নামার চেষ্টা করবে যত পরিমাণ বল প্রয়োগ করে, ঠিক এই দড়িটাও ইটটাকে ওপর দিকে তোলার জন্য ঠিক ততটা পরিমাণ বল প্রয়োগ করবে। এটাই বলছে যে দ্বিতীয় বস্তুটিও কিন্তু ঠিক সমপরিমাণ প্রথম বস্তুটাকে সমপরিমাণের বল প্রয়োগ করবে। ঠিক আছে, এটা আমরা জানতে পারলাম। এরপর আমরা জানবো বলের পরিমাপ কিভাবে করা যায়, সেটা আমরা একটা প্রেজেন্টেশনের সাহায্যে জানবো। চলো দেখে নি তাহলে। এই যে এখানে কি দেখতে পাচ্ছি, এখানে দেখ এখানে দেখতে পাচ্ছি যে বলের পরিমাপ ও একক, মেজারমেন্ট অ্যান্ড ইউনিটস অফ ফোর্স। ওকে, এরপর আমরা দেখব দ্বিতীয়তে কি আছে, দ্বিতীয় ছবিতে। দ্বিতীয় ছবিতে আমরা দুজন ব্যক্তিকে দেখতে পাচ্ছি, এই একটা মানুষ, এই একটা মানুষ। আর কি দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি যে একটা টেবিলের ওপরে কি রাখা আছে, একটা বই রাখা আছে। ঠিক আছে, এরপর ধরি এই ব্যক্তিটির নাম হচ্ছে রাম আর এই ব্যক্তিটির নাম হচ্ছে রাজীব। এরপর প্রথমে রাম কি করলো, রাম গিয়ে এই টেবিলের ওপর রাখা বইটিকে অল্প কম পরিমাণে বল প্রয়োগ করলো, অর্থাৎ কম পরিমাণে ধাক্কা দিয়ে সরালো। আর এই রাজীব দ্বিতীয়বারে গিয়ে রামের থেকে বেশি পরিমাণে বল প্রয়োগ করে এই বইটাকে একটু বেশি পরিমাণে ধাক্কা দিয়ে সরালো। এই যে আমরা কি বলছি বারবার, যে কম পরিমাণে বল প্রয়োগ করলো, বেশি পরিমাণে বল প্রয়োগ করলো, তার মানে এটা থেকে আমরা কি বুঝতে পারি, তাহলে নিশ্চয়ই এই যে বলের একটা নির্দিষ্ট পরিমাপ আছে, বলকে নিশ্চয়ই পরিমাপ করা যায়, তাই তো? সেটা আমরা কিভাবে জানতে পারবো যে বলকে কিভাবে পরিমাপ করা যায়, সেটা আমরা কিভাবে জানবো, সেটা আমরা জানতে পারি স্যার আইজ্যাক নিউটনের একটা সমীকরণ দেখে। তাহলে সমীকরণটা আমরা দেখে নিই। এই যে স্যার নিউটনের সমীকরণ, স্যার নিউটনস ইকুয়েশনস। সমীকরণে তিনি কি বলেছেন, বল সমান বস্তুর ভর গণিত বলের প্রভাবে বস্তুতে উৎপন্ন ত্বরণ, অর্থাৎ ফোর্স ইজ ইকুয়াল টু মাস অফ অবজেক্ট অ্যান্ড এক্সেলারেশন প্রডিউসড ইন অ্যান অবজেক্ট বাই দ্য অ্যাকশন অফ এ ফোর্স। এটা কি, এই সমীকরণটা কি আমরা শর্টে কি লিখতে পারি ছোট করে, এফ ইজ ইকুয়াল টু এম ইন্টু এ, এম, এফ সমান এম গুণিত এ। এখানে এখানে এফ কি, এফ হচ্ছে এখানে বল, ফোর্স, এবং এম কি, এম মানে হচ্ছে ভর, মাস, এম মানে হচ্ছে মাস, ভর। আর এ মানে কি, এ মানে হচ্ছে ত্বরণ। ঠিক আছে, তাহলে আমরা জানতে পারলাম এটা। এরপর আমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে
তোমাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে যে আমরা দোকানে যখন যাই তখন যদি তেল কিনি চাল কিনি তার একটা একক থাকে যে কি 1 কেজি চাল নেব, 1 লিটার তেল নেব, এই যে লিটার কেজি গ্রাম এগুলো তো ওজনের একক, তাই না? তাহলে নিশ্চয়ই বলেরও একটা একক আছে। তাহলে বলের এসআই পদ্ধতিতে এককের নাম কি? এসআই পদ্ধতিতে বলের এককের নাম হচ্ছে নিউটন। ঠিক আছে। আর এই নিউটনকে কি দিয়ে প্রকাশ করা হয়? নিউটনকে ক্যাপিটাল এন অর্থাৎ বড় হাতের এন, এন দিয়ে প্রকাশ করা হয়। এরপর আমরা দেখলাম কি বল বের করতে গেলে দুটো জিনিসের দরকার, বস্তুর ভর মানে হচ্ছে ওজন, আর একটা হচ্ছে ত্বরণ। ত্বরণ মানে কি? ত্বরণ মানে ওই যে বললাম কতটা গতিবেগে গেল, গতিবেগ স্পিডটা। ঠিক আছে। তাহলে এরপর আমরা পরের ছবি একটা দেখি। এই যে এই ছবিটাতে তোমরা কি দেখতে পাচ্ছ? হাতের উপর একটা বই রাখা আছে, আর একটা ইটকে আমি এখানে দড়ি দিয়ে বেঁধে রেখেছি, ঝুলিয়ে রেখেছি। তাহলে এখানে এই দুটো বস্তুতে কি ত্বরণ আছে? এই দুটো বস্তু তো স্থির, তাই না? এই দুটো বস্তু স্থির। তাহলে কি আমাদের মনে এখন একটা প্রশ্ন আসতে পারে, আচ্ছা এই দুটো ঘটনায় কি এই দুটো ঘটনায় তো স্থির, তাহলে কি এই দুটো বস্তুর উপরে, ঠিক আছে, বল প্রয়োগ হয়নি? দেখো প্রথম সূত্রতে কি বলছে, স্যার আইজাক নিউটন কি বলেছেন? বলেছেন যে যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগ হয় তাহলে কিন্তু সেটা গতিশীল হবে, বল প্রয়োগ না হলে গতিশীল হবে না, তাই তো? কিন্তু এই দুটোর ক্ষেত্রে তখন কিন্তু আমাদের প্রথম সূত্রটা দেখলে হবে না, আমাদেরকে দেখতে হবে তৃতীয় সূত্র। তৃতীয় সূত্র তিনি কি বলেছেন? বলেছেন যে যখন একটি বস্তু অন্য একটি বস্তুর উপর কোনো বল প্রয়োগ করে তখন একই সঙ্গে দ্বিতীয় বস্তুটিও প্রথম বস্তুটির উপর উল্টো দিকে সমপরিমাণের বল প্রয়োগ করে। অর্থাৎ এটা থেকে কি বুঝলাম? ধরো এই হাতটা, এই হাতটার উপর বইটা রাখা আছে, বইটা যতটা পরিমাণ বল প্রয়োগ করছে এই হাতটার উপর নিচের দিকে নামার জন্য, ঠিক ততটা পরিমাণে এই হাতটা বল প্রয়োগ করছে এই বইটাকে উপর দিকে ওঠানোর জন্য। এই কারণেই এটা হচ্ছে স্থির, গতিশীল নয়। ঠিক একইভাবে এইটাও যতটা পরিমাণে এই ইটটা এই দড়িটার উপর বল প্রয়োগ করছে নিচের দিকে নামার জন্য, ঠিক ততটা পরিমাণে কিন্তু এই দড়িটাও বল প্রয়োগ করছে এই ইটটার উপর উপর দিকে ওঠানোর জন্য। এই কারণেই কিন্তু এই দুটো ঘটনাতেই কিন্তু বস্তুগুলো স্থির আছে, গতিশীল আছে। তাহলে এরপর প্রশ্ন আসতে পারে আমাদের মনে কি, যে ত্বরণ তো পেলাম না এখানে, তাই তো, গতিশীল নয়, তাহলে ত্বরণ পেলাম না, তাহলে কি আমরা বল বের করতে পারবো না এই দুটোর? এরকম ঘটনার ক্ষেত্রে কি আমরা বলের পরিমাপ করতে পারবো না? অবশ্যই পারবো। কেমন ভাবে দেখায় সেটা আমরা একটা সিমুলেশনের সাহায্যে সহজে প্রথমে একটা দেখব, তারপর আমরা বুঝে যাব আস্তে আস্তে যে কেমন ভাবে বলের পরিমাপ করা যায় এরকম ঘটনার ক্ষেত্রে। চলো দেখে নি তাহলে। এই যে এখানে তোমরা কি দেখতে পাচ্ছ আমাকে বলো। এখানে তোমরা দেখতে পাচ্ছ দুটো স্প্রিং হুকের সাহায্যে এখানে কিন্তু কি করা আছে, এখানে কিন্তু হুকের সাহায্যে লাগানো আছে। আর এখানে কি আছে? এখানে একটা স্কেল আছে। এখানে কি আছে? এখানে বিভিন্ন ওজনে বাটখারা আছে বা বস্তু আছে বলতে পারো, এখানেও তাই। ঠিক আছে, এরপর প্রথমে আমরা কি করব, এই স্কেলটাকে আমরা এখানে এইভাবে দিয়ে দেব। এরপর প্রথমে তোমাদের যেটা বুঝতে হবে বলের পরিমাপ করার আগে, সেটা হচ্ছে আমি একটা 100 গ্রামের বাটখারা এইভাবে স্প্রিং এ ঝুলিয়ে দিলাম। বলো তো স্কেলে এর মান কত? স্কেলে এর মান হচ্ছে প্রায় 64, অর্থাৎ 64। আবার একটা 50 গ্রামের বস্তুকে এইভাবে ঝুলিয়ে দিলাম, এর মান কত বলো তো? প্রায় 55, 55।
তাহলে এর থেকে আমরা কি জানতে পারলাম, যে স্প্রিং এর উপর প্রয়োগ করা বল বেশি হলে স্প্রিং এর প্রসারণের মানও বেশি হয়, অর্থাৎ এর ওর ওজন বেশি, এই কারণে এর এর 100 গ্রাম ওজন, এ বেশি পরিমাণে বল প্রয়োগ করছে স্প্রিংটার উপরে। ঠিক সেইভাবে এর 50 গ্রাম ওজন একটু কম, তাই এ কম পরিমাণ বল প্রয়োগ করছে। আর যত বল প্রয়োগ করবে তত বেশি স্প্রিংটা কিন্তু প্রসারিত হবে। এরপর যদি আমরা এখানে 1 কেজি ভরের, যদি ধরি এটা হচ্ছে 1 কেজি, 1 কেজি ওজনের একটা বস্তু ধরে ধরে নিলাম, হ্যাঁ এটা হচ্ছে 1 কেজি একটা বাটখারা বা বস্তু। বলছে যে এই যখন 1 কেজি ভরের কোনো বস্তুকে বোঝানো ঝোলানো হয়, তখন ওই সূচক যেখানে নেমে আসে সেখানকার পার্টকে নাম দেওয়া হয় 1 কেজি বা 9.8 নিউটন। এই যে এটা কতটা অব্দি এসেছে, এটা এসেছে 80 অব্দি, তাহলে এই 80 বা 80 অব্দি হচ্ছে কিন্তু এর কি 9.8 ইউনিট। অর্থাৎ এটা যদি 1 কেজি ওজনের বাটখারা হয় বা বস্তু হয়, তাহলে এই 1 কেজি যে বস্তুটা, এটা এই স্প্রিংটার উপর কতটা বল প্রয়োগ করছে, 9.8 নিউটন। এটা আমরা জানতে পারলাম। এরপর আমাদের প্রশ্ন মনে আসতে পারে যে কি, যে এই এটা তো 1 কেজি ভরের হয়ে গেল। এরপর যদি আমি 2 কেজি, 3 কেজি, 4 কেজি, 10 কেজি ভরের ওজনের যদি পরিমাপ করতে যাই, বলের পরিমাপ কতটা স্প্রিংটার উপর করেছে, বল প্রয়োগ করেছে, সেটা কিভাবে করব। তার জন্য আমাদের করতে হবে, এটা একটু মুছে দিই আমি দেখানোর জন্য। তাহলে ধরো যে কোনো একটা বস্তুর ওজন হচ্ছে, ওজন ওয়েট, ওজন হচ্ছে 2 কেজি, তার বলের পরিমাপ কত হবে, কি করে বের করব, 2 × 9.8 নিউটন, 9.8 নিউটন। এটাকে এবার আমরা গুণ করে নেব। তাহলে কত হলো, 19.6 নিউটন। তাহলে এই 2 কেজি ভরের বস্তুটা কিন্তু ওই স্প্রিংটার উপর বা কোনো দড়ির উপর ঝোলালে দড়িটার উপর 19.6 নিউটন বল প্রয়োগ করেছে। ঠিক একইভাবে আমরা কি করতে পারি, এখানে অন্য কোনো ভরের বস্তু নিতে পারি, যেমন 10 কেজি। 10 কেজি ভরের কোনো বস্তু নিলাম, তাহলে কি হবে, সেখানে এর ফোর্স কত হবে, 10 × 9.8 নিউটন। ওকে, 9.8 নিউটন। এটাকে গুণ করলে আমরা কত পাবো, এটাকে গুণ করলে আমরা পাবো, তোমরা করবে সবাই গুণটা, 98 নিউটন। অর্থাৎ 10 কেজি ভরের কোনো বস্তু স্প্রিং বা ওই কোনো স্প্রিং এর উপর ঝুলিয়ে রাখলে সেই স্প্রিংটার উপর কত, 98 নিউটন বল প্রয়োগ করবে। তো এইভাবে আমরা বুঝতে পারলাম যে কিভাবে বলের পরিমাপ করা যায়, বলের একক কি, তাই না, বল কি। এরপর আমরা একটা ওয়ার্ড ওয়ালের মাধ্যমে তোমাদেরকে আমি কয়েকটা প্রশ্ন জিজ্ঞাসা করব, দেখি তোমরা কেমন উত্তর দিতে পারছো। চলো দেখে নেওয়া যাক। এই যে এখানে কি লেখা আছে দেখো, বলের পরিমাপ ও একক, অর্থাৎ মেজারমেন্ট অ্যান্ড ইউনিট অফ ফোর্স। এখানে 9টা কার্ড আছে, দেখতে পাচ্ছ তোমরা, এখানে কটা কার্ড আছে, 9টা কার্ড আছে। তো প্রথমে কোন কার্ডটাকে চুজ করব বলো, ওতে আমরা 2 নম্বর কার্ডটাকে চুজ করি। দেখো প্রশ্ন কি আসছে, প্রশ্ন বলছে পৃথিবীর
অভিকর্ষ বল প্রত্যেক বস্তুকে তার কেন্দ্রের দিকে টানে। দ্য আর্থস গ্র্যাভিটেশনাল ফোর্স পুলস এভরি অবজেক্ট টুয়ার্ডস ইটস সেন্টার। এটা সত্য না মিথ্যা, ট্রু আর ফলস? বলো তো দেখি, চেষ্টা করো নিজেরা। এটা হচ্ছে ট্রু, তাই তো? এরপর আমরা কোনটা চুজ করব বলো? 9 নম্বর এটা দেখি কি প্রশ্ন দিয়েছে, দেখো। নিউটনকে কি দিয়ে বোঝানো হয়? আমি তোমাদের কি বলেছিলাম? হোয়াট ইজ ইউজ টু রিপ্রেজেন্ট এ নিউটন, কি বলেছিলাম? এন দিয়ে না ডি দিয়ে? বলো তো। সেটা হচ্ছে 1 নম্বরেরটা, এন দিয়ে। এরপর আমরা কোনটা চুজ করব? 7 নম্বর, 7। বলছে বস্তুর উপর বল কাজ করছে কিনা তা বুঝতে বস্তুটির বেগ বদলাচ্ছে কিনা তা দেখতে হবে। টু আন্ডারস্ট্যান্ড ইফ এ ফোর্স ইজ অ্যাক্টিং অন অ্যান অবজেক্ট ইউ নিড টু সি ইফ ইটস ভেলোসিটি ইজ চেঞ্জিং। তো এটা সত্য না মিথ্যা? বলো এই বাক্যটি, স্টেটমেন্টটা ট্রু না ফলস? এটা হচ্ছে ট্রু। এবার কোনটা চুজ করবো বলো? আমরা এরপর 1 নম্বর চুজ করবো। বলছে এফ ইজিক্যাল টু এম ইন্টু এ, এই সমীকরণে এম বলতে কি বোঝানো হয়েছে? হোয়াট ডাজ এম রিপ্রেজেন্ট ইন দ্য ইকুয়েশন? কোন এই সমীকরণে এম মানে কি? ভর না বল, মাস না ফোর্স? এটা হচ্ছে মাস, মানে হচ্ছে ভর। এরপর আমরা কোনটা চুজ করব? এইটা দেখি, 6 বলছে এফ ইজিক্যাল টু এম ইন্টু এ, এই সমীকরণে এফ বলতে কি বোঝানো হয়েছে? হোয়াট ডাজ এফ রিপ্রেজেন্ট? এফ বলতে এখানে কি বোঝানো হয়েছে? ভর না বল, মাস নাকি ফোর্স? বলো তো। এটা হচ্ছে ফোর্স। এরপর আমরা কোনটা চুজ করব? এরপর আমরা চুজ করব এইটা। বস্তুর উপর প্রয়োগ করা বল যত জোরালো হবে বস্তুর ত্বরণ তত কম হবে। দ্য স্ট্রঙ্গার দ্য ফোর্স অ্যাপ্লাইড টু অ্যান অবজেক্ট দ্য লেজার ইটস এক্সেলারেশন উইল বি। মানে কি এটা? এ হবে না, অর্থাৎ সত্য হবে না মিথ্যা হবে? ট্রু না ফলস? এটা হবে ফলস, মিথ্যা। এরপর আমরা কোনটা 5 নম্বরটা দেখি। বলছে এফ ইজিক্যাল টু এম ইন্টু এই সমীকরণে এ বলতে কি বোঝানো হয়েছে? হোয়াট ডাজ এ রিপ্রেজেন্ট ইন দ্য ইকুয়েশন এফ ইজিক্যাল টু এম ইন্টু এ? ভর না বস্তুর ত্বরণ, মাস না এক্সপ্লোরেশন অফ অবজেক্ট? সেটা হচ্ছে বস্তুর ত্বরণ। এরপর হচ্ছে 3, এসআই পদ্ধতিতে বলের একক কি? হোয়াট ইজ দ্য ইউনিট অফ ফোর্স ইন দ্য এসআই সিস্টেম? কেজি না নিউটন? ভালো করে মনে করো, বলেছিলাম তোমাদেরকে। এটা হচ্ছে নিউটন। এইবার একটাই পড়ে আছে, শেষের 4। কি দিচ্ছে দেখো। বল ও গতি বিষয়ে বিজ্ঞানী আইজ্যাক নিউটনের কয়টি সূত্র আছে? হাউ মেনি লস ডাজ সায়েন্টিস্ট আইজ্যাক নিউটন হ্যাভ রিগার্ডিং ফোর্স এন্ড মোশন? কটা আছে বলো? দুটি না তিনটি? 2 or 3? পড়েছি আমরা 3টে সূত্রের কথা বলেছি, তাই না? তাই এটা হবে 3। চলো আমরা সব উত্তর দিয়ে দিয়েছি সঠিকভাবে। গেম কমপ্লিট। এবার আমরা একটু আনসার গুলো লিখে দেখে নিই, সব ঠিক দিয়েছি তুমি। দেখো, সব উত্তর কিন্তু আমরা সঠিক দিয়েছি, তাই তো? এইভাবে আমরা কিন্তু বলের পরিমাপ, অর্থাৎ বলের পরিমাপ ও এককের বিষয়ে আশা করছি তোমরা কিছুটা হলেও বুঝতে পেরেছো। তো আজকের ক্লাস এতটা অবধি আমার ছিল, আবার পরের দিন আমি করাবো। ওকে।
থ্যাংক ইউ। জয় বিদ্যাশক্তি। জয় ভারত। জয় হিন্দ।